কালকে বৃষ্টি হবে কিনা আগে দেখেন, এমনও তো হতে পারে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেছে। আমি শুরুতে একবার বলছি পাকিস্তান হেরে যেতে পারে, পাকিস্তান নো ম্যান নো। পাকিস্তান আপনি কিন্তু শুরুই করছেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আফগানিস্তান এই টুর্নামেন্টের সেমিফাইনাল, আপনি আপনি ইন্ডিয়া পাকিস্তানে পড়ে আছেন, আপনি যে সকালবেলা দেখেন না আফগানিস্তান নিউজিল্যান্ডে কি করলো। পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস ভেরি বেস্ট, 1 মিনিট আপ নেক্সট মিনিট ডাউন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন হচ্ছে পাকিস্তানে খেলছিল ভারতের বিপক্ষে, তখন কিন্তু আসলে নাসির হোসেন তিনি এমন একটা কমেন্ট্রি প্যানেলে বসে এমন একটা কথা বলছিলেন, পাকিস্তান ক্রিকেট আসলে এমনই সবসময় এক এক সময় আসলে এক এক রকম। এই জন্য আসলে বোধহয় পাকিস্তানকে আসলে আনপ্রেডিক্টেবল টিম বলা হয়। মানে একটা সময় দেখবেন যে তারা অনেক আপ আর ডাউনে আছে, আর একটা সময় ডাউন হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমরা যেটা আসলে লাস্ট ম্যাচে দেখেছি, যেখানে কাগজে কলম অবশ্যই তারা এগিয়েছিল, কিন্তু আসলে মাঠের ক্রিকেট তো একটু অন্যরকম ব্যাপার। আপনি মাঠের ক্রিকেটে পারফরমেন্স না করলে কাগজ কলমে যতই এগিয়ে থাকুন না কেন, সেটা আসলে পারফরমেন্সে প্রতিফলন না করলে, এক্সিকিউট করতে না পারলে আসলে রেজাল্টটা আপনি পাবেন না, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেহেতু আগামী দিন একটা ম্যাচ আছে, আগামী দিন একটা ম্যাচ আছে যেখানে যে ভারতের সঙ্গে খেলতে হবে পাকিস্তানকে, তার আগে তাদের এমন একটা বড় হার, সেটা নিশ্চিতভাবে পাকিস্তানকে আসলে মোরালি ডাউন করে দিয়েছে। আপনার কি মনে হয়? আমি সবার আগে আপনি যে কথাটা বললেন, যে শুরু করতে চাই, যে আপনি বললেন যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। পাকিস্তানের এটা নেচার যে তারা আনপ্রেডিক্টেবিলিটি শো করবে। 2022 টি20 ওয়ার্ল্ড কাপটা আপনি দেখেন, সেখানে পাকিস্তান টানা প্রথম 2 ম্যাচ হারার পরে পাকিস্তান, যেখানে আমরা ইভেন আমি পার্সোনালি স্ট্যাটাস দিয়েছি ইটস টাইম টু গো হোম, মানে পাকিস্তানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এরপরে হঠাৎ করে তাদের কী হলো যে তারা 2 ম্যাচ জিতে গেল, আবার ভাগ্যের কি লীলা খেলা, পাকিস্তান ফাইনাল খেলতেছে। তাও কিসের কল্যাণে? সাউথ আফ্রিকার কল্যাণে। আমি তখন ওয়ার্ল্ড কাপ করতে গেছিলাম, আমি ওই ম্যাচে পাকিস্তানের মাঠেই ছিলাম, অ্যাডিলেডের মাঠেই ছিলাম। তা আমি তখন খাচ্ছি, আমার হাতে একটা প্যাটিস ছিল, আমি প্যাটিস খাচ্ছি আর খেলা দেখতেছি। এদিক দিয়ে বাংলাদেশের সবাই ঘুম, আমার যারা কলিগ আছে তারা সবাই ঘুম। তো ওইদিকে আমি খেলা দেখতেছি, হঠাৎ করে গ্রুপে, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে মেসেজ পাকিস্তান তো ফাইনালে চলে যাচ্ছে বা সেমিফাইনালে খেলে যাচ্ছে। তো তো আমার কথা হচ্ছে যে আচমকা একটা মোমেন্টে পাকিস্তান যেখানে জিম্বাবুয়ের কাছে হেরে মানে বাদ চলে যাচ্ছে, সেখান থেকে একটা টিম ম্যাচ শেষে আবার নেদারল্যান্ডসকে থ্যাংক ইউ দিচ্ছে, বাবর আজম নেদারল্যান্ডসকে থ্যাংক ইউ দিচ্ছে, তোমার আমাকে বাঁচা দেওয়ার জন্য ধন্যবাদ। মানে কি থেকে কি করবে পাকিস্তান নিজেও বলতে পারতেছে না। মানে আমার কাছে মনে হয় যে এইবার কি আসলে সেই চান্সটা আছে, কারণ আপনি যখন দেখেন যুক্তরাষ্ট্রকে হেরে গেছেন, আপনার পরে প্রতিপক্ষটা আপনার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ভারত, তাদের বিপক্ষে আপনার রেকর্ড যে আসলে লাস্ট কয়েক বছরে খুব বেশি ভালো, সেটা কিন্তু আসলে মনে হয় না বলার সুযোগ আছে। কারণ দেখুন, সে একটা আইসিসি টুর্নামেন্ট, অ্যাকচুয়ালি উইথ পাকিস্তান আপনি কখনো পাকিস্তানে রাইট অফ করতে পারবেন না, কারণ আমি 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 রাইট অফ করছি না, কিন্তু কথা হচ্ছে সুযোগ আছে অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র 2টা ম্যাচ জিতে গেছে, তাদের 4টা পয়েন্ট, ভারত একটা খুব ভালো পজিশন আছে, তারা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে, এখন তারা যদি আসলে পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে তারা তো সুপার এইটের জন্য অনেকটা এগিয়ে যাবে, তখন পাকিস্তানের জন্য তো আসলে আপনাকে আমি একটা স্ট্যাট বলি, মাসটা জুন মাস পাকিস্তানের জন্য সবচেয়ে লাকিয়েস্ট মান্থ। পাকিস্তান 2009 সালে জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি টি20 ওয়ার্ল্ড কাপ জিতছে। পাকিস্তান জুন মাসে আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা জিতে 2017 সালে, সেটাও জুন মাসে। জুন মাস ইজ ভেরি প্রেডিক্টেবল ফর পাকিস্তান, জুন মাস ইজ ভেরি লাকি ফর পাকিস্তান। আই ফিল ইন্ডিয়ার সাথে পাকিস্তান এমন কিছু একটা করে বসবে যে নো ওয়ান উইল, কেউ এক্সপেক্টই করবে না যে পাকিস্তান জিতে যাবে। বাট তারপরও পাকিস্তান টিম ম্যাচের মধ্যে কি হবে কেউ বলতে পারতেছে না। দেখা যাবে যে ফাকার জামান পাকিস্তানকে এমন স্টার্ট এনে দিয়েছে যে আগে ব্যাটিং করলো, পাকিস্তান লাস্ট 50 রানে 10 উইকেট হারায় ফেলছে। এটাও হইতে পারে, এটা পাকিস্তান, পাকিস্তান। লাস্ট ম্যাচে আমরা দেখলাম পাকিস্তান 15 রান ডিফেন্ড করতে পারলো না, সুপার ওভারে গিয়ে পাকিস্তান ম্যাচ হারলো। সুপার ওভারে গিয়ে পাকিস্তান আবার কি করলো, সেখানেও তারা আনপ্রেডিক্টেবিলিটি শো করলো। লেফট আর্ম পেসারের এগেন্স্টে তারা ফাকার জামানকে ব্যাটিংই দিল না, ফাকার জামানকে ব্যাটিং দিল না তো দিলই না, ফাকার জামান স্ট্রাইকই পেলেন না। আবার আপনি কোন যুক্তিতে শাদাব খানকে আপনি নামাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি ইফতেখারকে নামালেন, ইফতেখার ফ্লপ করলো, আপনার 3 বলে দরকার, মোস্ট প্রবাবলি 15 বা 16 রান দরকার ছিল, সেখানে আপনি শাদাব খানের মতো প্লেয়ারকে নামাচ্ছেন, যে কিনা মানে আই এম ভেরি কনফিউজ যে শাদাব খানের হিটিং অ্যাবিলিটি নেই। হ্যাঁ, সে মারতে পারে, সে অলরাউন্ডার, বাট 3 বলে 15 করার প্লেয়ার সে না। আপনার তো এটাও বুঝতে হবে যে পাকিস্তান দল আসলে কেমন আসলে হিটার আছে। আপনি ইফতারকে বাদ দিলে আসলে কারা আসলে এরকম পাওয়ার হিটিং করতে পারে, সেটাও কিন্তু আসলে খুঁজে পাওয়া একটু কঠিন। কারণ আপনার কাছে আজম খান ছিল, ইউ ক্যান্ট রাইট অফ আজম খান। 3 বলে 15 করার প্লেয়ার আজম খান কিন্তু আছে, কিন্তু আজম খানের ফর্ম ভালো না। হ্যাঁ, এইটা তো একটা কারণ দেখুন, আপনি লাস্ট 5-6টা ম্যাচ যদি দেখেন, সে 3টা ডাক মেলেছে খুব সম্ভব। ঠিক আছে, আমরা আসলে যুক্তরাষ্ট্র ম্যাচটা থেকে একটু বেরোতে চাই। আমরা আসলে যেহেতু ভারত পাকিস্তানের একটা দৌড় আছে, ভারত পাকিস্তান মানে আসলে একটা উত্তেজনার ম্যাচ, একটা
মানে উত্তেজনার পারদে ঠাস। একটা একটা প্রেডিকশন দিয়ে দিই, ভারত পাকিস্তান ম্যাচে যদি অক্ষর প্যাটেল খেলেন, অক্ষর প্যাটেল অন্তত 3 উইকেট নেবেন এবং এই ম্যাচটায় সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবেন অক্ষর প্যাটেল। নাকি ভারত সমর্থক নাকি পাকিস্তান? আমি আমি বাংলাদেশের সমর্থক, কিন্তু কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ, পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি জানা সম্পর্কে আমাদের সবারই জানা, কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপের ম্যাচ, পাকিস্তান ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে আসলেই কেন জানি তারা কি জানি ভর করে। 2021 সালের হিসাবটা আলাদা, কারণ ওই সময় আবার উইকেট পাকিস্তানের, মানে উইকেটটা শারজা, দুবাই আর শারজা, ওইটাকে আসলে এখন আসলে অনেকেই আসলে ফ্লুক হিসেবে ধরে নেয়। কারণ হচ্ছে দেখুন আপনি লাস্ট কয়েক বছরে কিন্তু 10 উইকেটে জেতা ম্যাচকে আপনি ফ্লুক হিসাবে ধরবেন? আমি ওইভাবে বলছি না, আমার কথা হচ্ছে যে ধরুন লাস্ট যে 5-7টা ধরেন টুর্নামেন্টে যে 5-7টা ম্যাচ হয়েছে সেখানে কিন্তু আসলে পাকিস্তান ওই ম্যাচটা বাদে দেখুন কোনো ম্যাচেই সেভাবে আসলে আধিপত্য বিস্তার করতে পারেনি। লাস্ট আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারেন, হ্যাঁ একটা পর্যায়ে ছিল তারা জিতে যাবে, কিন্তু বিরাট কোহলি একটা ভালো ইনিংস ছিল। আমরা এখন আসলে ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই। বিরাট কোহলির ভালো ইনিংস না, সেই ইনিংসটা বিরাট কোহলির লাইফে খেলার সেকেন্ড বেস্ট ইনিংস। ইউ ক্যান জাস্ট হিট আ প্লেয়ার স্ট্রেট লাইক আ সিক্স ম্যান, ইটস ইম্পসিবল। ওই মানে ওইখান থেকে পাকিস্তান ইন্ডিয়ার কাছে ম্যাচ হারছে জাস্ট বিকজ অফ বিরাট কোহলির কারণে। ইফ ইট ওয়াজ নট কোহলি, ইন্ডিয়া উড হ্যাভ ওয়ান। এটা খুব সম্ভবত মানে পুরো পৃথিবীর 90% মানুষ আসলে এটাই হয়তো 99% মানুষ ধরে নিয়েছিল পাকিস্তান ম্যাচ জিততে যাচ্ছে, ওমা পাকিস্তান হেরে গেল, অ্যান্ড পাকিস্তান বিং পাকিস্তান। এখন ভারতের বিপক্ষে যেহেতু ম্যাচ, এখন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এই উইকেটটা নিয়ে আসলে নিউ ইয়র্কে খেলা নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মাঠটা বড়। আপনি বাংলাদেশ ভারত ম্যাচটা দেখবেন, প্লেয়াররা মানে বাংলাদেশের প্লেয়াররা যখন হার্দিক পান্ডিয়ার ক্যাচটা উপরে উঠছে, বাংলাদেশের প্লেয়াররা বল পর্যন্ত রিচ করতে পারেন। তার মানে মাঠটা বেশ বড় এবং আপনাকে 2-3 রানের হিসাবে খেলতে হবে। আউটফিল্ডে যেহেতু অনেক স্লো, আপনি আসলে রানিংয়ে একটা গতি পাচ্ছেন না, বলটাও আসলে খুব দ্রুত যাচ্ছেন না। এখন এই ধরনের উইকেটে আসলে পাকিস্তান লাস্ট ম্যাচে যে ধরনের ব্যাটিং করেছে বা লাস্ট কয়েকটা সিরিজ ধরে আপনি ধরুন নিউজিল্যান্ডের বিপক্ষে কথা আপনার মনে থাকার কথা, আয়ারল্যান্ডের বিপক্ষে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে যে ধরনের ব্যাটিংটা করেছে, সেই ব্যাটিংয়ের পর কি মনে হয় যে এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের যে উইকেট একদম স্লো, একটু আনইভেন বাউন্স হয়, আনপ্রেডিক্টেবল উইকেট। আপনি আপনি সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার ম্যাচটা দেখবেন, এই মাঠেই হয়েছে খুব সম্ভবত। এই মাঠে যখন এনরিক নরকিয়া 145-47-এর বলগুলা পিচ করছেন, সেই বলগুলা ব্যাটারের কাছে পৌঁছাতে পৌঁছাতে 142-140-এর মতো হয়ে যাচ্ছে। তো আপনি যখন শটটা খেলতে যাচ্ছেন, আপনি 145 জাজ করেই খেলতেছেন, কিন্তু বলটা আপনার কাছে পৌঁছাচ্ছে 143-140। আপনি দেখবেন এই হাইটের বল এই হাইটে আসতেছে এবং বল স্লো হয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কান প্লেয়াররা টপে যে বেশিরভাগ সময় বা এই জোনে ক্যাচ আউট হচ্ছে। এই ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পুরোটা ডিসাইড করবে স্পিনাররা। যদি উইকেটটা স্লো হয়, ইন্ডিয়া সিরাজকে বসায় কুলদীপকে খেলাবে। কুলদীপ থাকে না যে বানি, কুলদীপ বাবর আজমের বানি, বাবর আজমকে কুলদীপ যাদব আউট করে দেবে। আমরা স্পিন নিয়ে যাবো, মানে আমি একটু আসলে ব্যাটসম্যান নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে এই যে উইকেটটা যেহেতু একটু স্লো, একটু বল যদি একটু ধীরে আসে, এই ক্ষেত্রে কি মনে হয় যে আমার কাছে মনে হয় যে বাবর আজমের জন্য অনেকটা মানে ফেভারেবল একটা উইকেট হতে পারে। কিন্তু ফেভারেবল উইকেট হলে বাবার তো ওই গত 50 বলেই 40 করবেন, আর ফেভারেবল উইকেট না হলেও বাবার ওই হয়তো 50 বলে 42 রান করবেন। আমি যেটা বলতে চাইছি যে যেহেতু উইকেটটা একটু ফেভারেবল হবে, মানে সেক্ষেত্রে আবার ডিসঅ্যাডভান্টেজও কিনা, কারণ হচ্ছে বাবর আজম যেহেতু খুব বেশি মানে দ্রুত মেরে খেলতে পারেন না, মানে পাওয়ার হিটিং এর আসলে খুব একটা সুযোগ বাবর আজমের জন্য এটা কি আইডিয়াল উইকেট। যেমন ধরুন 40-41 বলে 44 রান করেছেন, এখানে কি ব্যাপারটা এরকম হয়েছে 50 বলে 40 রান? বাবর আজমের জন্য সবচেয়ে বেস্ট হবে যদি ইন্ডিয়ান বোলাররা তাকে উইট দেয় বা তার যে স্কোরিং জোনগুলো, সে যদি ওই জায়গায় বল পায়, বাবর আজম পাওয়ার প্লেতে মানে বাবর আজম যেখানেই খেলবেন হয়তো 40 বলে 60-70 করে ফেলতে পারে। কিন্তু যদি ইন্ডিয়ান বোলাররা টাইট লাইন ধরে বল করে, বাবর আজমের জন্য ইজি হবে না, বিকজ হি উইল রোটেট দ্য স্ট্রাইকস অ্যান্ড ওনারা আর পাকিস্তানের যে টপ অর্ডারের অবস্থা, তারা যদি যাওয়া আসা শুরু করে, বাবর আজম দেখবেন আপনি 30 বলে 20 রান করে নিজে আউট হয়ে গেল। তো আরো মানে টপ অর্ডার তো আর একটা বড় সমস্যা হচ্ছে যে বাবর আজম আর রিজওয়ানকে ওপেনিংয়ে ফেরানোর পরও কিন্তু আসলে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটা, আমার মতে পরের ম্যাচটায় পাকিস্তানে এখন থেকে ওপেনিং চেঞ্জ করে ফাকার জামান এবং রিজওয়ানকে ওপেন করানো উচিত, অথবা ফাকার এবং বাবরকে। আমার কাছে মনে হয় না যে আসলে
তারা ফাকরুজ্জামানকে আসলে ওপেনিংয়ের জন্য ট্রাই করবে, কারণ হচ্ছে তাদের আসলে বিশ্বকাপে এসেছে আসলে ওই জায়গাটা ফিক্সড। আপনার যদি ইমাদ ওয়াসিম ফিট হয়ে যায়, আপনার ইমাদ ওয়াসিমের সাইড স্ট্রেন, আপনার যদি ইমাদ ওয়াসিম ফিট হয়, আপনার যদি কিপার একটা খেলাতেই হয়, আপনার আচ্ছা আপনি উসমান খানকে ট্রাই করেন না কেন? উসমান খান ইজ আ ভেরি গুড চয়েস। আপনি ফাকার আর উসমানকে খেলান, ওয়ান ডাউনে বাবর রিজওয়ান। এইটা আমি আসলে যখন লাস্ট ম্যাচটা যখন হচ্ছিল তখন আমি আসলে ভাবছিলাম যে আমি আমার কলিগের সাথে আসলে কথা বলছিলাম যে এখানে তো আসলে উসমান একটা বেস্ট চয়েস হতো, কারণ উসমান খান, হোয়াট ইজ উসমান খান কেপেবল অফ উই হ্যাভ সিন ইন দ্য বিপিএল। হ্যাঁ, বিপিএল, পিএসএল বা এই জায়গাগুলোতে কিন্তু সবসময় সে ওপেনই করে। এবং আপনি যদি ধরুন রিজওয়ানকে যদি আপনি ওপেন করান, রিজওয়ানের সঙ্গে যদি আপনি ওসমান, রিজওয়ানের সমস্যা হচ্ছে রিজওয়ানের স্কোরিং শট কম। রিজওয়ান ইদার এদিকে খেলবে, নইলে রিজওয়ান এই লেন্থে বল পেলে ওইদিকে খেলবে, অথবা স্ট্রেট খেলবে। কিন্তু রিজওয়ান পাওয়ার প্লে শেষ হয়ে গেলে প্লেয়ার শেষ। এইটাও একটা পাকিস্তানের দুর্বলতা। মানে আপনার কাছে লাখ টাকা থাকতে পারে, কিন্তু লাখ টাকাটা আপনার কাছে আপনাকে খরচ করতে হবে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে, যে সময়টা আপনি অফিসে থাকবেন। আপনি এখন অফিস করবেন না টাকা খরচ করবেন? পাকিস্তানের অবস্থা হচ্ছে এইরকমই। এইটা হতে পারে কিনা যে আমার ধরুন যেহেতু আমি আজম খানকে যদি ড্রপ করি, সেই ক্ষেত্রে কি সাইমাবকে আবার ট্রাই করা হতে পারে কিনা? কিন্তু আবার যে উইকেট আমার কাছে মানে কেমন জানি মনে হয় পাকিস্তানের স্কোয়াডটা খুবই মানে এখন মনে হচ্ছে যে ভালনারেবল না, মানে খুবই নরবরে স্কোয়াড। আপনি সাইম আইয়ুবকে খেলাবেন, সেও ফর্মে নেই। আমার কাছে মনে হয় ইউ শুড গো উইথ উসমান খান। হি শুড ওপেন উইথ বাবর আর রিজওয়ান। ওয়ান ডাউনে বাবর, রিজওয়ান ওপেনই থাকুক, বাবর ওয়ান ডাউনে, দেন ফাকার, অথবা ফাকার at 3, রিজওয়ান at 4, বাবর শুড ওপেন। 5, 6, 7 ইফতেখার, বাট শাদাব অ্যান্ড ইমাদ শুড প্লে ইফ হি ইজ ওকে। বেটার চয়েস হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইমাদ একটা ভাইটাল রোল প্লে করতে, কারণ হচ্ছে ইমাদ ইজ আ পাওয়ার প্লে বোলার, বাট যেহেতু এতদিন পর অবসর, মানে সে ওয়ার্ল্ড কাপ খেলবে বলেই ইমাদ এবং আমির অবসর থেকে ফিরছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই গ্রিন সিগন্যাল পেয়েছে বলেই তারা অবসরটা ভাঙছেন, কিন্তু লাভ তো হলো না। অতি লোভে এখন ইমাদ ইনজুরিতে পড়ে আছে। ইমাদের এখন প্র্যাকটিসে তো আসলে ইঞ্জুরি পড়তে পারে, কিন্তু যেটুকু দেখছিলাম যে পাকিস্তানের যে গণমাধ্যমগুলো তারা বলার চেষ্টা করছিল যে যেহেতু প্রথম ম্যাচটা তারা মিস করেছে, সেকেন্ড ম্যাচটা তাকে পাওয়া যাবে। এখন তাকে পাওয়া গেলে যে অ্যাডভান্টেজটা যেটা হবে আমার কাছে যেটা মনে হয়, আমি কালকে আপনি পাওয়ার প্লেটা ভালোভাবে টাইট দিতে পারবেন, বিকজ আপনি ধরেন আপনাকে যদি আপনি ধরেন প্রথম ইন্ডিয়ার রোহিত এবং কোহলি ওপেন করবে, কোহলি আউট হবে না আমি ধরে নিলাম। রোহিত হচ্ছে 2 লেফট আর্ম পেসার, এগেনস্টে বল ভিতরে আসলে রোহিত স্ট্রাগল করে। আপনাকে ধরেন আপনি প্রথম 2 ওভার শাহিন এবং আমিরকে দিয়ে করালেন, আপনি রোহিত শর্মাকে আউট করে ফেললেন। দেন কামস ঋষভ পান্ট, দ্য আনঅর্থোডক্স বিস্ট এই ওয়ার্ল্ড কাপের। উনি বাংলাদেশের সাথে না দেখে এমনি করে শট খেলে ফেলতেছেন। গত ম্যাচে উনি খুব ভালো খেলতেছেন। এখন ইফ দেন কামস ইমাদ ওয়াসিমস রোল। উনি কি ধরেন 2 ওভারে ইন্ডিয়া 10 রান 1 উইকেট, ইমাদ ওয়াসিম কি সেই রানটাকে স্ট্রিক করতে পারবেন? দেন কামস নাসিম, ইমাদ এবং নাসিম 6 ওভার পর্যন্ত করলেন। ইন্ডিয়া 6 ওভার্স 46 ফর 2, দেন কামস পাকিস্তান। এরপরে পাকিস্তানের ম্যাচ শুরু। ইমাদের একটা বড় সুবিধা হচ্ছে কি আমার কাছে যেটা মনে হয় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরুন পাকিস্তান কিন্তু এই বছরে যে স্পিনাররা খুব সম্ভবত 7-8 জন বা 9 জন বোলিং করেছেন, যেখানে মাত্র 22টা উইকেট নিয়েছেন সবাই মিলে আর কি। এই যে লাস্ট ম্যাচটা দেখেন, শাদাব খান ভালো বোলিং করেন কি, তার আগে যে 2টা ম্যাচ খেলেছে সেই 2টা ম্যাচও তিনি 50-এর বেশি রান দিয়েছেন। ইফতেখার তো আসলে পার্ট টাইম একজন বোলার। এই যে স্পিনাররা উইকেট পাচ্ছেন না, এটা কিন্তু একটা পাকিস্তানের জন্য বড়। পাকিস্তানের স্পিনাররা উইকেট পাচ্ছে না, এই মানে দুঃসময়টা পাকিস্তানের শুরু হয়েছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে। আপনি দেখবেন শাদাব খান কিন্তু ড্রপ পর্যন্ত হয়েছেন, মানে এই ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে শাদাব খান ওয়াজ দেয়ার ট্রাম্প কার্ড অ্যান্ড হি ডিডেন্ট প্লেড হিজ পার্ট অ্যান্ড হি ওয়াজ ড্রপড। দেন উসামা মির অস্ট্রেলিয়ার সাথে খেললেন, ক্যাচ ফেলে দিলেন, ডেভিড ওয়ার্নার ম্যাচ বের করে নিয়ে গেলেন। এখন ভারতের সাথে যদি আসলে মানে ইমাদ ওয়াসিমকে ফেরানো যায়, ইমাদ ওয়াসিমকে ফেরালে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে অ্যাডভান্টেজ যেটা হবে যে সে তো আসলে আপনি যেটা বলছিলেন যে পাওয়ার প্লেতে অবশ্যই টাইট বোলিং করতে পারেন, মিডিল ওভারে বোলিং করতে পারেন। তার চেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ব্যাটিংয়ে একটু কলাপস করছে পাকিস্তান, সেইখানে একটা বড়। আফগানিস্তানের সাথে 2019 বিশ্বকাপে পাকিস্তান যখন মানে যায় অবস্থা, সেই সময় থেকে ইমাদ ওয়াসিম একটা ভালো ইনিংস খেলে পাকিস্তানকে মানে ম্যাচ জিতিয়েছিলেন। হ্যাঁ, আমি 19 সালটা বললাম বিকজ ওই ম্যাচটা পাকিস্তানের জন্য জেতা খুব ইম্পর্টেন্ট ছিল। পিএসএল এ যখন আপনি বেশ কয়েকটা এই এলিমিনেটর, কোয়ালিফায়ার, ফাইনাল, এই সবগুলো ম্যাচে কিন্তু তার ব্যাটে মানে বোলিং ওই 3 ম্যাচের কারণেই তিনি আজকে পাকিস্তান দল আছে। তো এই সে যদি এইটা করতে পারে ভারতের বিপক্ষে, আপনি যখন প্রেশার একটা গেম থাকবে। PSL and international game is not the same. You are playing against India and you are playing against Quetta Gladiators. Both are very different. এক জিনিস, কিন্তু ধরুন যেহেতু সে বিশ্বজুড়ে আইপিএল তার বাইরে যদি সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান, তিনি তো প্রেশারটা হ্যান্ডেল করতে পারেন, তিনি তো জানেন যে কীভাবে আসলে প্রেশারটা হ্যান্ডেল করতে পারেন, বাট প্লেইং এগেনস্ট ইন্ডিয়া ইটস ওয়ে মোর প্রেশারেবল।
এটা তো আপনি আপনি যখন আপনার রাইভালের সাথে খেলবেন তখন তো এরকম একটা প্রেশার থাকবে। আপনি রাইভাল না, ইটস লাইক ওয়ান সাইডেড ম্যাচ, পাকিস্তান ইজ গানা লুজ, উই আর গানা, আমরা ধরেই ম্যাচটা যখন আমি রাত্রেবেলা দেখতে বসবো আমি ধরে নিব যে পাকিস্তান হেরে গেছে। ম্যাচ আসলে ধরুন আপনি কি কখনো ওই যে লাস্ট ম্যাচটা যখন যুক্তরাষ্ট্র জিতে গেছে আপনি তো নিশ্চিতভাবে এইভাবে চিন্তা করে বসেছিলেন যে ঠিক আছে পাকিস্তান ম্যাচটা জিতে নো ম্যান নো, আমি পাকিস্তান আপনি কিন্তু শুরুই করছেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান, 15 রান পাকিস্তান ডিফেন্ড। শোনেন আমি একটা ম্যাচের কথা বলি, হংকং ক্রিকেট সিক্সেস 2006 বা 7 শেষ ওভারে অস্ট্রেলিয়ার মানে ফাইনাল ম্যাচ 8 বলে 40 রান করতে হতো এবং ফাইনাল ম্যাচে প্রতি ওভারে 8 বল করেছিল, টেপ টেনিসের খেলা। শেষ ওভারে 40 রান ডিফেন্ড করতে হতো, পাকিস্তান সব বলার ইউজ করে ফেলছে, ইমরান নাজিরকে বোলিং দিছে, ইমরান নাজির 7 বলে 42 রান খেয়েছে এবং পাকিস্তান ম্যাচ হারছে। আচ্ছা, এখানে আরেকটা বড় লড়াই হতে পারে যে যেটা হতে পারে যে ভারতের যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের পেস ইউনিটটা, যদিও আমরা আসলে ঋষভ পান্ট উইল প্লে আ ভাইটাল রোল টুমরো, মানে রোহিত কোহলি কলাপস করে যেতে পারে, পাকিস্তান হয়তো ইন্ডিয়ারে 6 ওভারে 42 উইকেট। গত ম্যাচটা যেভাবে খেলেছে মানে এই ধরনের উইকেটে সেই যে ধরনের রোহিত কিন্তু বলেছে যে রোহিত কিন্তু প্রথম ম্যাচ শেষেই প্রেস কনফারেন্সে বলেছে এই ধরনের উইকেটে, যে ধরনের উইকেট আমরা দেখতেছি আমাদের টেস্ট অ্যাপ্রোচে আগাতে হবে, মানে আপনি 6 ওভারে 42 2 উইকেট, 6 ওভারে 42 0 উইকেট। কিন্তু ভারতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তারা 6 ওভারে 42 নিলে ধরুন আপনি পরে ঋষভ পান্ত খেলতে পারে, সূর্যা কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। আপনি ঋষভ পান্টকে দেখছেন রিসেন্টলি, উনি কি পরিমাণ ফিট, মানে দ্যাট অ্যাক্সিডেন্ট ওয়াজ আ ব্লেসিং ফর হিম। মানে উনি যে মানুষ আগে বলতো হি ইজ ফ্যাট, উনি মোটা, বাট উনি কিন্তু এখন পুরোপুরি উনার এই দুই পাশ আপনি দেখলে বুঝবেন না যে উনি কি পরিমাণ ফিট হয়ে গেছে। এখন যখন আমি আইপিএলে তাকে দেখলাম, যখন বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা হলো সেখানে দেখলাম তাকে দেখে মনে হলো যে 21 বছর কিংবা 22 বছরের একটা ছেলে খেলতে মানে নতুন করে খেলতে নামছে, কিন্তু সে যে ধরনের ব্যাটিংটা করছে ওনার হিজ মেন্টালি হিজ টোটালি চেঞ্জ ইন মেন্টালি, ওনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এর মানে একটা স্পেসিফিক উদাহরণ আছে বাংলাদেশের সাথে, উনি সৌম্য সরকারের যে বলটা না দেখে এমনি করে মেরে দিলেন, ওই এক শট, মানে ওই লিটন দাসের একটা কোট আছে, একটা ম্যাচের লিটন দাস রান করেছিলেন এবং তিনি বলেছিলেন মানে টি স্পোর্টসকে বলেছিলেন মাহফুজ ভাইকে, লিটন আমি সকালবেলা নকিং করেছি, নকিংয়ের সরার সময় আমার মনে হয়েছে যে আমি আজকে রান পাবো, এবং ঋষভ পান্টকে ওই শট খেলার পর দেখে মনে হচ্ছে হি ইজ আ ভেরি গুড কন্টেন্ডার টু বি দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট দিস ইয়ার উইথ আজমতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড ফাজল হক ফারুকি। আফগানিস্তান এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলে, সেইটা আসলে অনেক পরের গল্প। এখন কালকের যে ম্যাচটা মানে এইখানে পাকিস্তানের জন্য তো একটা ডু আর ডাই ম্যাচ। আপনি যদি আসলে এই ম্যাচটা হেরে যান আপনার আসলে চান্সেস খুবই কম, কারণ যুক্তরাষ্ট্র 2টা ম্যাচ জিতে নিয়েছে, তাদের যে পরের প্রতিপক্ষটা সেখানে আয়ারল্যান্ডকে হয়তো তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারে, অ্যান্ড আয়ারল্যান্ডকে যদি হারিয়ে দেয় তখন তার 6 পয়েন্ট হবে। আপনি যদি ভারতকে হারাতে না পারেন সেক্ষেত্রে পরের দুটো দলের সাথেও যদি আসলে পাকিস্তান জিতে যায় তাদের 4 পয়েন্ট। আমার কেন জানি মনে হচ্ছে কালকে পাকিস্তান, আমি শুরুতে একবার বলছি পাকিস্তান হেরে যেতে পারে, পাকিস্তান হারার মেন্টালিটি নিয়েই নামবে, কিন্তু মানে টিপিক্যাল একদম পাকিস্তানি সমর্থক বা বাংলাদেশি সমর্থক যারা হচ্ছে যে ঠিক আছে আমরা খেলা দেখবো না, কিন্তু মানে অ্যালার্ম দিয়ে রাখছি হচ্ছে 5:30 6টার অ্যালার্ম দিয়ে। আমি আজকে 6টা বাজে উঠছি, আমি বাংলাদেশে খেলা দেখছি এবং বাংলাদেশ আমার প্রচুর নার্ভের পরীক্ষা নিছে। আই ওয়াজ লাইক জিতবে কি জিতবে না, পাকিস্তান তার চেয়ে বেশি নেয়, বাট আমার মনে হয় কালকে পাকিস্তান জিততে পারে, এটা আমার প্রেডিকশন। মানে কি কারণে মানে মানে আপনার আসলে যুক্তিটা পাকিস্তানের যখন দেয়ালে পিঠ ঠেকা মানে পাকিস্তান ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে সবসময়, কিন্তু মানে ওই উইকেটটাকে আসলে পাকিস্তানে ফেভার করবে, কারণ পাকিস্তান করবে। বোলিংয়ে কিন্তু একটা ভেরিয়েশনের ব্যাপার আছে। আমি যখন ভারতের আর আমি যদি পাকিস্তানের বোলিং ভেরিয়েশনের একটু চিন্তা করি, পাকিস্তানের যারা আছেন তারা বেশিরভাগ ধরেন দেই ওভার স্পেশালিস্ট কিংবা ধরুন নতুন বলে ভালো করতে পারেন, একটু উইকেটে গ্রাস থাকলে একটু সিম বাউন্স থাকলে ভালো করতে পারেন। এখানে হয়তো বাউন্স আছে, মানে একটু হয়তো আনইভেন বাউন্স আছে, কিন্তু আপনি যদি ভারতের দিকে তাকান তাদের কিন্তু ভেরিয়েশনটা অনেক প্রচুর ভেরিয়েশন। এবং রোহিত শর্মা এই ওয়ার্ল্ড কাপে 8 জন বোলার নিয়ে খেলছেন একটা 11-এ। ইউ হ্যাভ শিবম দুবে, ইউ হ্যাভ হার্দিক পান্ডিয়া টু বোল, আকসার অ্যান্ড জাদেজা। তারা আজ পর্যন্ত ইন্ডিয়ার ইতিহাসে আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একসাথে 11-এ খেলে নেই, এবং আনটিল লাস্ট ম্যাচ গত ম্যাচে খেলেছে। তো দে আর ট্রাইং ভেরিয়েশন, এবং আমার কাছে মনে হয় 23 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যে হেরেছে এবং ওইটার পরে রোহিত শর্মা থিঙ্ক করতে পারছে যে না আমার বোলিং অপশন রাখতে হবে, এবং দ্যাটস ওয়াই দে ডিডন্ট পিক রিঙ্কু সিং, দে পিক শিবম দুবে অ্যান্ড রোহিত শর্মা। এবং দুবে কিন্তু আইপিএলে বল করে নাই,
এবং এটা এটা রোহিত শর্মার জন্য একটা দুইটা ওভার করছে বা ওরকম ওভার করে নাই, বিকজ হি ওয়াজ এ ইম্প্যাক্ট প্লেয়ার, কিন্তু বাংলাদেশের সাথে সে 2 উইকেট নিয়ে নিছে। দুবে ইজ আ গুড অপশন। এইটা ট্রাই করতে পারে, মানে যেটা বললাম যে ভার্সেটাইল অনুযায়ী মানে মানে আই উইল প্লেস ইন্ডিয়া 60%, বাট পাকিস্তান 40%, উইথ আনপ্রেডিক্টেবিলিটি। পাকিস্তানের দিনে যে কোনো কিছু করে ফেলতে পারে, এটা পাকিস্তানের প্লেয়াররাও বলে। এবার কালকে পাকিস্তান জিতবে, আবার দেখা যাবে কালকে জিতবে আয়ারল্যান্ডের কাছে হেরে বসছে, হ্যাঁ দেখা যাবে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। আবার এমন হতে পারে পাকিস্তান 4 ম্যাচে 4টাই হেরে গেছে, হতে পারে। কিন্তু কিন্তু বাংলাদেশ আজকে জিতেছে, কারণ একটা জিনিস হচ্ছে কি দেখুন যে তাদের যে একটা, যেমন আজকে 7 তারিখে মনে হয় একটা প্রোগ্রাম ছিল তাদের ডিনার। হ্যাঁ ডিনার, তারা $25 নিয়ে আবার দর্শকদের সাথে দেখাও করতেছে, মানে ওয়ার্ল্ড কাপ করতে গেছে নাকি তারা, মানে টাকা ইনকাম করতে গেছে, মানে বার্সেলোনার মতো অবস্থা যে মানে স্টেডিয়াম ভাড়া দিয়ে টাকা তুলতেছে, মানে তারাও $25। রিয়াল মাদ্রিদও করে, কিন্তু ওদিকে যাবো না, তারা রিসেন্টলি UCL জিতছে, তাদের দিকে চোখ দেওয়া যাবে না। আমার সহকর্মীরা আমাকে পিটাবে অফিসে তাহলে। আরে যেটা হচ্ছে যে এই যে তারা যে আসলে প্ল্যান করছে, মানে তারা যে আসলে এই হারের পর যে একটা হতাশ পরিস্থিতি, বা তারা যে আসলে এই ভারত ম্যাচটাকে আসলে তারা অন্যরকম, মানে আগে ধরুন হয়তো অবশ্যই, কারণ আপনি যখন ভারতের বিপক্ষে খেলবেন আপনি অবশ্যই ওই একটা প্ল্যান থাকবে, আপনি ওই একটা প্রেশার নেবেন, কিংবা আপনি একটা অবশ্যই আসলে অন্যরকম একটা ভাব থাকবে। কিন্তু এই হারের পর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে তারা আসলে আরও বেশি মনোযোগী, আরও বেশি ভাবছে এই ম্যাচটা নিয়ে, কারণ তারা জানে এই ম্যাচটা যদি তারা হেরে যায়, তারা সেই ক্ষেত্রে কিন্তু এই টুর্নামেন্ট থেকে খুব সম্ভবত না। আমি একটা প্যাকেজ করতেছিলাম, প্যাকেজ করার সময় আমি একটু খুঁজে পেলাম যে পাকিস্তান এই ম্যাচ হারলেই আল্লাহ হাফিজ, বাই বাই। আবার আপনি পাকিস্তানের কথা বলতেছেন, ইংল্যান্ড যদি আজকে অস্ট্রেলিয়ার সাথে হারে, ইংল্যান্ডও কিন্তু শেষ, মানে না ওই বৃষ্টি শেষ করে দিয়েছে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের একটা বড় কনসার্ন অবশ্যই থাকবে যে তারা আসলে টিম ওয়াইজ পারফর্ম করতে পারছে না, বিশেষ করে তাদের ব্যাটিংটাও। আবার আপনি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখবেন, পাকিস্তান ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা খেললো, খুব বাজেভাবে হারলো। ওই সময় হাসান আলী কেম কনকেয়ার্ড অ্যান্ড লেফট পাকিস্তান ফর দ্য ট্রফি। ধরুন পাকিস্তান যদি প্রথম ম্যাচটা যদি ভারতের সাথে খেলতো, হেরে যেত, তখন এবারের স্কেজুলিংটা কিন্তু অনেক টিমের জন্য ব্যাকফায়ার করতেছে, অনেক টিমের জন্য প্লাস পয়েন্ট দিয়েছে। যেমন বাংলাদেশ প্লাস পয়েন্ট পেয়ে গেছে, শ্রীলঙ্কার 2 ম্যাচ শেষ, শ্রীলঙ্কা এখন ব্যাগ গোছানোতে ব্যস্ত, বাংলাদেশ এখন ব্যাগ খোলায় ব্যস্ত, কাপড় চোপড়গুলো বের করে রাখি, ঠিক আছে ফাইন, আমি সুপার 8-এ আসি, ওকে আমার একটা আশার আলো দেখতে পাচ্ছি। এটা আসলে ব্যাকফায়ার, মানে এটা একটা বড় জিনিস হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। সেই ক্ষেত্রে ধরেন হেরে যাচ্ছেন, পরে 3টে ম্যাচ আপনি আসলে বেশি গুরুত্ব দিতেন। You must had a chance to come back, but এই ম্যাচ ইন্ডিয়ার সাথে হারলে পাকিস্তান আল্লাহ হাফেজ। ব্রডকাস্টার তো 12টা বাজবে, ইন্ডিয়া পাকিস্তান তারা যদি মানে সেমিফাইনাল না দেখাইতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ হওয়া বরাবর সবার জন্য লস। আপনার কি মনে হয় যে কালকে ব্রডকাস্টাররা কি বলবে যে ভারত হেরে যাক? কালকে বৃষ্টি হবে কিনা দেখেন, এমনও তো হতে পারে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেছে। নাসাবে আসলে সেভাবে নিউ ইয়র্কে বৃষ্টি দেখা যায় নাই, খুব সম্ভবত দেখা যাক আসলে কি হয়। আমি আসলে একটা দারুণ ম্যাচ আশা করতে, আমি আশা করি পাকিস্তান কালকে মানে এমন কিছুই করুক যাতে আমরা মানে দেখতে পারি ভালো মতো ম্যাচটা। আর কিন্তু যে উইকেটের কারণে আসলে আমার কাছে মনে হয় যে উইকেটটা এক পেশেও হতে পারে, আবার ধরেন 120, 30, 40 এরকম একটা রান। না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আপনি 120-30 উইকেট দিবেন না, কারণ আপনি ব্রডকাস্টারদের কথা চিন্তা করবেন, যত বেশি রান তত বেশি টাকা। ব্রডকাস্টার ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফেলেই তো মানে টাকা কামানোর জন্য। ঠিক আছে, কিন্তু আপনার ড্রপ ইন পিচ, আপনি তো আসলে এখন আসলে নতুন কিছু করার। এই ড্রপ ইন পিচ কিন্তু অ্যাডিলেডেও ছিল। এখানে একটা বড় ঝামেলা যেটা দেখেন, ড্রপ ইন পিচ নিয়ে আমি যেটা বলছিলাম যে অ্যাডিলেড স্টেডিয়ামগুলো অনেক দিন ধরে, মানে এটা একটা আসলে বলে না যে বসে গেছে বা মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, সেটা আসলে ওটা ইস্টাবলিশ হয়ে গেছে সেখানে। এখন ধরুন এই মাঠটা যেহেতু ধরুন 4-5 মাসের মাঝে তৈরি করা, এইটা আসলে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, বা এখানে প্লাস আউটফিল্ডও খুব বাজে। আমি বললামই তো, মানে এই পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা ডিসাইড করবে ফিল্ডিং অনেক বড় একটা ব্যাপার, ফিল্ডিং অনেক ভাইটাল একটা রোল প্লে করবে। কারণ আপনি দেখেন বিরাট কোহলি বাউন্ডারি লাইন থেকে এসে স্টাম্প, কিন্তু গত ম্যাচে কিন্তু ফিল্ডিং একটা বড় ইস্যু ছিল। দেখেন পাওয়ার প্লেতে সুপার ওভারে যেটা, হ্যাঁ আপনি ইফতেখার আহমেদ ক্যাচও ফেলছে, ওদের প্রত্যেকটা ওয়াইড থেকে কিন্তু যুক্তরাষ্ট্র একটা করে এক্সট্রা আরো রান বের করার চেষ্টা করছে। এই 19 রান সুপার ওভারে চেস করা, মানে 20 রান সুপার ওভারে চেস করা ইজ ভেরি টাফ। আপনি যে একটা ওয়াইড দিচ্ছেন, সাথে আবার 1 রান আরো এক্সট্রা কনসিড করছেন, এই যে 4-5 রান এক্সট্রা 5টা রান কনসিড করে ফেলে, আবার আপনার কিপারও বল মিস করতেছে, কিপার আপনার আবার ওভার থ্রোতে 2 রান দিচ্ছে, এটা কিন্তু আসলে একটা বড় কনসার্ন। পাকিস্তান পুরোপুরি আউলাই গেছিল এই ম্যাচটা, মানে পুরোপুরি। কালকেও কি আওলানো থাকবে নাকি?
মনে হচ্ছে। কিন্তু আবার আওলানো থেকে পাকিস্তান ওই যে 1 মিনিট আউট আপ দ্য নেক্সট মিনিট ডাউন, কখন কি হয় পাকিস্তান বলতে পারে না। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের কালকে আসলে খুব বেশি সুযোগ। ঠিক আছে, তাহলে আপনি ইন্ডিয়ার পক্ষে ভোট দেন, আমি পাকিস্তানের পক্ষে ভোট দিই। মানে আমি আসলে পরিসংখ্যান বা ধরেন সাম্প্রতিক ফর্মের যে ব্যাপার আছে, ওই মাঠটা যত তাদের আসলে চেনা, কারণ এখন পর্যন্ত ভারত 2টো ম্যাচ খেলে ফেলেছে, বাংলাদেশের সাথে একটা ম্যাচ, আরেকটা ম্যাচ ভারতের ওখানেই আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে, আরও একটা ম্যাচ তাদের সেখানে আছে যেহেতু, এবং প্র্যাকটিসও করছে সেখান থেকে, তাদের জার্নি করার কোনো ঝামেলা নেই। সো হ্যাঁ, ট্রাভেলিং। কিন্তু পাকিস্তানের কিন্তু আবার একটা, আপনি দেখছেন কিনা আমি জানি না, পাকিস্তানের যে বোর্ড ডিরেক্টর মহসিন নাকভি, তিনি কিন্তু এখন ম্যাচের টিম হোটেলে কিন্তু চেঞ্জ করে ফেলছেন, খেয়াল করছেন যে এখন ইন্ডিয়ার চেয়ে পাকিস্তান কিন্তু 5 মিনিট আগায় আছে টাইমে, না হোটেলের ডিস্টেন্সে। ওইটা হয়তো কাছে থাকবে, কিন্তু কন্ডিশনটা তো অবশ্যই, আপনি যখন একটা কন্ডিশনে কয়েকদিন থাকবেন, একটা উইকেটে যখন বারবার খেলবেন, তখন তো অটোমেটিক্যালি আপনি এটা অ্যাডজাস্ট হতে সুযোগ পাবেন। পাকিস্তান যেহেতু গতকাল মাত্র সেখানে গিয়েছে, তাদের জন্য আসলে টাফ, মানে সব দিক থেকে আমার কাছে মনে হয় যে উইকেটটা পড়া, কারণ আপনি একটা উইকেটে, আপনি ইন্ডিয়া পাকিস্তানে পড়ে আছেন, আপনি যে সকালবেলা দেখেন না আফগানিস্তান নিউজিল্যান্ডে কি করলো? না, আফগানিস্তানের ব্যাপারটা অন্যরকম, কারণ আফগানিস্তান, ইট ওয়াজ গায়ানাস উইকেট। ওইখানে একটা ব্যাপার ছিল যে ধরুন দুই দলের। বাট আপনি কি কোনোদিন ভাবছিলেন যে নিউজিল্যান্ড 75 রান অল আউট হবে? না, এটা তো অবশ্যই না, কিন্তু উইকেট, কেন উইলিয়ামসন, আপনার ফিল্ডার আছে এখানে, কেন উইলিয়ামসন ক্যাচ তুলে দিচ্ছে। মানে উইকেট আসলে এত বেশি খারাপ গেলে আসলে যেটা হয়, কিন্তু আপনার দিনটা আসলে কালকে কেমন যায় এটা আপাতত আমার না, পাকিস্তানের দিন। আপনি যদি টিপিক্যাল পাকিস্তান, না 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 না, আমি বাংলাদেশ মানুষ, আবার আমার কি না কি বলবে। আপনারা জেনে নিন যে তিনি পাকিস্তানের সমর্থন করছেন। গতকাল যখন, মানে গত ম্যাচটা যখন তারা হেরে গেছে, তিনি কিন্তু ওই দিন অফিসে আসেননি, তিনি খুব হতাশ হয়েছিলেন। আগামীকাল হয়তো তিনি অফিসে আসবেন না, কারণ হচ্ছে তিনি জানেন যে পাকিস্তান ভারতের কাছে ম্যাচটা হেরে যাবে। দর্শক, আপনারা প্রেডিকশন জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভারত পাকিস্তান ম্যাচটা কেমন হবে, কে জিতবে আর কে আসলে এক্স ফ্যাক্টর হতে পারে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু অফিসে আসছিলাম, তো খেলাটা রাত 1টা বাজে ছিল। আপনি কিন্তু মানুষের কাছে আমাকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করবেন না। এটা শুনুন, কারণ আমি আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি, আপনারা আমাকে চেনেন, জানেন। তো আমি যেটা বলছি এটাই সত্য, তিনি খুব ভয়ে আছেন, কারণ জানেন ভারতের সাথে হারলে ম্যাচটা তারা আসলে পাকিস্তানে বিমান ধরতে হবে। ব্রডকাস্টারের কথা একবার ভাবেন, ভারতের কাছে টাকা নিয়ে নেবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।